সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। মুক্ত সফটওয়্যার হলো এমন ধরনের প্রোগ্রাম যার সোর্স কোড সবার গবেষণা, পরিবর্তন আনা ও ব্যবহারের জন্য উন্মুক্ত। একে অনেক সময় ওপেন সোর্স নামে ডাকা হয়। আজকাল আমাদের ডেস্কটপ, ল্যাপটপ এবং এমনকি ফোনেও মুক্ত সফটওয়্যার ব্যবহার করাটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা যেসব পরিষেবা বা সার্ভিস ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে মুক্ত সফটওয়্যার ব্যবহার করাটা এতটা সহজ নয়। কিছুদিন আগে গুগল নিয়ে তৈরি একটি ভিডিওতে ব্যাপারটা উঠে এসেছে। সেখানে আমরা দেখেছি, পুরোপুরি না হোক, অনেকাংশেই গুগল বা আইক্লাউডের মতো জিনিসের বিকল্প আমরা এখন চাইলেই ব্যবহার করতে পারি। কিন্তু আমার মনে হয়, যে ক্ষেত্রে মুক্ত সফটওয়্যার ব্যবহার করা সবচেয়ে জরুরি, সেই জায়গাতে এসেই কাজটা সবচেয়ে কঠিন। কেননা এই ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছাশক্তির জোরে পরিবর্তন আনা সম্ভব নয়। ভিডিও শিরোনাম দেখে নিশ্চয়ই আন্দাজ করেছেন সেই ক্ষেত্রটা কি। হ্যাঁ, সামাজিক যোগাযোগের মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মুক্ত সফটওয়্যার ব্যবহার করা নিয়েই আমাদের আজকের পর্ব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট ইত্যাদি নানা রকম অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি সামাজিক যোগাযোগের মাধ্যমের আদৌ কি মুক্ত বিকল্প আছে? যদি থাকে, সেগুলি ব্যবহার করার দরকারটাই বা কী? এই জিনিসগুলি চলুন একটু গভীরভাবে খতিয়ে দেখা যাক। আমার এই ভিডিওটি যারা দেখছেন, আমার মনে হয় না তাদেরকে সামাজিক যোগাযোগের মাধ্যম কী সেটা বুঝিয়ে বলার কোনো প্রয়োজন আছে। জীবনে কখনো না কখনো ইন্টারনেট ব্যবহার করেছেন, কিন্তু ফেসবুকের সাথে অল্প স্বল্প পরিচিত নন, এরকম খুব কম মানুষই বোধহয় আছেন। কিন্তু জিনিসটা এলো কোথা থেকে? সমাজে, অর্থাৎ আমাদের বাস্তব দুনিয়ার সমাজে বসবাস করতে গিয়ে আমরা অনেকের সাথে পরিচিত হই। বাবা মা, ভাই বোন থেকে শুরু করে বন্ধু বান্ধব, প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী ইত্যাদি নানা রকম সামাজিক সম্পর্কে আমরা জড়িত। আস্তে আস্তে টেলিফোন ও ইন্টারনেট আবিষ্কার হয়। পরিচিত জনদের সাথে দূর থেকে যুক্ত হবার নানা প্রযুক্তি তৈরি হলো। তা সত্ত্বেও ডিজিটাল সামাজিক মাধ্যম বলতে আমরা এখন যা চিনি, সেটা চিঠি, ফোন আলাপ কিংবা তাৎক্ষণিক বার্তার চাইতে একদমই ভিন্ন, এবং এর উদ্ভব গত শতকের ৯০-এর দশকের শেষে। এর আগে ইউজনেট ভিত্তিক ফোরাম জাতীয় আলোচনার মাধ্যম ছিল, কিন্তু ফেসবুকের মতো সামাজিক মাধ্যমের প্রথম উদাহরণ বোধ করি 6degrees.com নামের একটি ওয়েবসাইট। সমাজবিজ্ঞানে একটা তত্ত্ব আছে, দুজন অপরিচিত মানুষের ভেতর সর্বোচ্চ ৬ জনের দূরত্ব থাকে। অর্থাৎ ধরুন আপনি রাস্তায় একদম অপরিচিত একজন মানুষকে দেখেছেন। আপনি তাকে না চিনলেও আপনার কোনো একজন বন্ধু তাকে চিনতে পারে। আপনার বন্ধু না চিনলেও তারও কোনো বন্ধু চিনতে পারে। এই তত্ত্ব অনুসারে এভাবে মিউচুয়াল সংযোগ পেতে সর্বোচ্চ ৬ ধাপ পেরোতে হবে, এর বেশি নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি এই চেইন কাঠামোর উপর ভিত্তি করেই তৈরি, এবং এই তত্ত্ব থেকে নাম দেওয়া 6degrees.com ওয়েবসাইটটি আসলে যুগান্তকারী একটি উদাহরণ সৃষ্টি করল। খুব বেশি দিন ওয়েবসাইটটি চালু না থাকলেও একটা সময়ে প্রায় ৩৫ লক্ষ ব্যবহারকারী 6 ডিগ্রিজ ব্যবহার করতেন, এবং পরবর্তী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট ফ্রেন্ডস্টার এবং মাইস্পেস এই মিউচুয়াল যুক্ত হবার ধারণা আরও বর্ধিত করে। প্রথম যুগের এই ওয়েবসাইটগুলিতে আমরা এখন ফেসবুকে যেসব সুবিধা দেখতে পাই, যেমন পাবলিক বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করা, নতুন ব্যবহারকারীর সাথে যুক্ত হওয়া এবং বার্তা পাঠানো, এগুলি পাওয়া যেত। ফ্রেন্ডস্টার এবং মাইস্পেস উভয়ই ২০০৩ সালে আত্মপ্রকাশ করে, তবে একটা সময়ে তুমুল জনপ্রিয়তা পেলেও এই দুটি ওয়েবসাইট প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। তা সত্ত্বেও নতুন ধরনের একটি ভার্চুয়াল সমাজ ব্যবস্থার শুরু তখনই হয়ে গিয়েছিল। এর পরের বছর অর্থাৎ ২০০৪ সালেই এমন একটি ওয়েবসাইট আত্মপ্রকাশ করে, যেটি আমাদের ইন্টারনেট ব্যবহারের চেনা জগৎ আমূল পাল্টে দেবে, এবং ২০০৬ সালে বের হওয়া টুইটার বা বর্তমানে যেটি এক্স নামে পরিচিত, সেটির মতো অল্প কয়েকটি মাধ্যম ছাড়া বাকিগুলি এই সোশ্যাল মিডিয়া দানবের কাছে পরাজিত হয়। ঠিক ধরেছেন, এর নাম ফেসবুক। কখনো ভেবে দেখেছেন ফেসবুকের নাম ফেসবুক কেন? অনেকে মনে করতে পারেন ব্যাপারটা প্রোফাইল পিকচারের সাথে জড়িত, যদিও এরকম অ্যাভাটারের ধারণা ফেসবুকের বহু আগে থেকেই ছিল। প্রোফাইল পিকচারের বাইরেও ফেসবুকে ছবি প্রকাশের নানা রকম পন্থা আছে। বাস্তবিক ফেসবুকে আপনাকে শুধুমাত্র আপনার প্রোফাইল ছবি দিয়েই চিহ্নিত করা হয়ে থাকে, সেটা কোনোভাবেই বলা যায় না। তাহলে এই নামের উৎস কী?
সেটা জানতে গিয়ে আমরা দেখতে পাই ফেসবুকের অন্যতম প্রধান নির্মাতা মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরির আগেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নিয়ে আগ্রহী ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ফেস ম্যাশ নামে একটি ওয়েবসাইট তৈরি করেন, যেখানে হার্ভার্ডের নারী শিক্ষার্থীদের ছবি পাশাপাশি রেখে কে দেখতে বেশি ভালো সেটা নিয়ে ভোট দেওয়া হতো। মেয়েদের ছবি জাকারবার্গ নিয়ে থাকতেন বিশ্ববিদ্যালয়ের 9টি হাউসের ওয়েবসাইট হ্যাক করার মাধ্যমে, যেখানে শিক্ষার্থীদের পরিচিতি ও আইডেন্টিফিকেশন ছবি থাকত। ও ভালো কথা, নারী শিক্ষার্থীদের ছবি এভাবে ভোটের জন্য তুলে দেবার আগে সেই শিক্ষার্থীদের কোনো রকম অনুমতিও জাকারবার্গ নেননি। ঘটনা ছড়িয়ে পড়লে হার্ভার্ড কর্তৃপক্ষ জাকারবার্গকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। আমাদের সময়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার যতগুলি হুমকি আছে, ফেসবুক তার মধ্যে অন্যতম। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারটার শুরু আসলে ফেসবুকের জন্মের আগেই। যাই হোক, আইডির ছবি নিয়ে তৈরি ফেস ম্যাশ বন্ধ করে দিতে বাধ্য হলেও জাকারবার্গ ফেসবুক তৈরির কাজে নেমে পড়লেন। এবারে উদ্যোগ একটু ভিন্ন মোড়কে। ফেসবুক তৈরি করা হলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের যুক্ত করার লক্ষ্যে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত জনপ্রিয়তা লাভের পর 2006 নাগাদ ফেসবুক বৈশ্বিকভাবে উন্মুক্ত করা হয়। এর পরের বছরই অর্থাৎ 2007 সালে মাইস্পেসকে ছাড়িয়ে ফেসবুক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। ফেসবুকের কার্যকারিতা উপলব্ধি করে প্রচুর পরিমাণ বিনিয়োগ পেতে থাকে প্রতিষ্ঠানটি। আবার ফেসবুকও প্রচুর বিনিয়োগ করতে থাকে। ছবি প্রকাশ করার মাধ্যম ইনস্টাগ্রাম তারা কিনে নেয় 2012 সালে। 2014 সালে তারা হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশগুলিতে ফেসবুককে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটির চেষ্টার কোনো ত্রুটি ছিল না। 2013 সালে ফেসবুক বলতে গেলে নতুন এক ধরনের ইন্টারনেট তৈরির কাজে নামে। তুলনামূলক সুবিধাবঞ্চিত দেশগুলিতে internet.org নামের একটি উদ্যোগের মাধ্যমে ফেসবুক সহ নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহারের সুযোগ তৈরি করা হয়। বাংলাদেশে 2015 সালেই রবি নামের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এই অদ্ভুত ধরনের বিনামূল্য ইন্টারনেট সুবিধা দিতে শুরু করে। এতে করে ফেসবুক সহ বাছাই করা কতিপয় ওয়েবসাইট রবি সিম কার্ড দিয়ে ব্যবহার করতে যেটুকু সেলুলার ডেটা খরচ হবে তার জন্য পয়সা দিতে হবে না। বলাই বাহুল্য, বিশেষ করে গ্রামাঞ্চলে যেদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট তখনও তেমন পৌঁছায়নি, ফেসবুক তুমুল জনপ্রিয়তা পায়। কিছু বোঝার আগেই আমরা মিম সংস্কৃতি ও ভাইরাল সংস্কৃতিতে প্রবেশ করি। গ্রাম ও শহরের অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্য না কমলেও সবাই একই সাথে ফেসবুক নামক দেশের বাসিন্দা হয়ে যাই আমরা। পৃথিবীর বেশিরভাগ অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। এদের অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে জড়িত। ব্যবহারকারীদের কাছে সেসব বিক্রেতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখিয়েই এসব ওয়েবসাইট অর্থ উপার্জন করে। সবাইকে তো সব বিজ্ঞাপন দেখিয়ে লাভ নেই। ধরুন, আপনি হয়তো একটা কম্পিউটার কিবোর্ড কিনতে চাচ্ছেন। আপনাকে নারিকেল তেলের বিজ্ঞাপন দেখালে না সেই তেল বিক্রি হবে, না আপনি কিবোর্ডের সন্ধান পাবেন। কাজেই বিজ্ঞাপন যত বেশি সুনির্দিষ্ট হবে, বিক্রেতা প্রতিষ্ঠানের লাভও তত হবে, তারা বিজ্ঞাপনও দেবে তত বেশি, তাতে ওয়েবসাইটের মালিকেরও বেশি টাকা আসবে। একজন ব্যবহারকারীর কি কি জিনিস কেনা প্রয়োজন সেটা জানতে হলে ব্যবহারকারী সম্পর্কে যত তথ্য জানা যায় তত ভালো। এখানে ফেসবুকের বিশেষত্ব হলো একদম শুরু থেকেই তারা বুঝতে পেরেছিল বিজ্ঞাপন ছাড়াও ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারলে অত্যন্ত মূল্যবান একটি সম্পদ তারা হাতে পাবে। বাস্তবিক ডিজিটাল পৃথিবীতে মানুষের ব্যক্তিগত তথ্যই হয়তো সবচেয়ে দামি জিনিস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি চুরি করে যিনি আগেই একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন, তার কাছ থেকে এরকম কিছু অপ্রত্যাশিত নয়। মামুলি বিজ্ঞাপন দেখানোর বাইরেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুকের নানা রকম কাজে রাখতে থাকে। বিভিন্ন রাজনৈতিক নির্বাচনে প্রভাব ফেলা, বাছাই করা কোনো ধারণাকে অধিকতর মানুষের কাছে পৌঁছে দিয়ে ভাইরাল করার মাধ্যমে একটি জনগোষ্ঠীকে কোনো দিকে ধাবিত করা, কোনো গুরুত্বপূর্ণ দিক থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখা, বা কিছু ক্ষেত্রে কোনো তথ্য পুরোপুরি ধামাচাপা দেওয়া, এরকম নানা অভিযোগে ফেসবুক একাধিকবার আইনের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তবে দিন শেষে ফেসবুকের এসব ভয়াবহ দিকগুলি বন্ধ হওয়া দূরে থাকুক, অবস্থা দৃষ্টে মনে হয় বেড়েই চলেছে। তথ্য জমা করার পাশাপাশি ফেসবুক বেশ সফলভাবে তথ্য নিয়ন্ত্রণও করে যাচ্ছে। এখন অনেকেই আতঙ্ক নিয়ে লক্ষ্য করছেন ফেসবুকে ইতিবাচক খবরের চাইতে নেতিবাচক খবর অনেক বেশি দ্রুত ছড়িয়ে থাকে, অনেকখানি বেশি মনোযোগ আকৃষ্ট করে।
শুধুমাত্র ফেসবুকের সমাজ দেখলে আমাদের মনে হতেই পারে পৃথিবীতে হাতে গোনা দু একজন বাদে বাকি সবাই মোটামুটি পিশাচ জাতীয় খারাপ মানুষ। এর জন্য ফেসবুকের অ্যালগোরিদমকে দায়ী করা হয়। অনেকে এখন অ্যালগোরিদম কথাটা শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমগুলির ক্ষেত্রেই ব্যবহার করেন। অ্যালগোরিদম আসলে খুবই নিরীহ একটা জিনিস। যে কোনো প্রোগ্রাম একটা কাজ কী উপায়ে কী ধাপে সম্পাদন করবে সেই জিনিসটাই অ্যালগোরিদম। সেটা ওয়েবসাইট হোক কিংবা অপারেটিং সিস্টেম। ফেসবুকের কর্মপন্থা এমনভাবে ঠিক করে দেওয়া যাতে কোনো একটি পোস্টে নেতিবাচক উপাদান থাকলে সেটা বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু কেন? কারণটা খুব সহজ। একটা খারাপ জিনিস যত বেশি উত্তেজনা তৈরি করতে পারে, মানুষকে একটা যোগাযোগ মাধ্যমে যত ভালোভাবে আটকে রাখতে পারে, একটা ভালো জিনিস ততটা পারে না। একটা কুকুরছানাকে কেউ পানিতে ফেলে দিয়েছে, সেই খবরটা দেখার পর আপনার খারাপ লাগবে, আপনি প্রতিবাদ করে পোস্ট করবেন, তাতে অনেকে মন্তব্য করবে। আপনিও একটু পর পর ফেসবুকে ঢুকে মন্তব্যগুলি দেখবেন, কেউ দ্বিমত পোষণ করে কিছু বলল কিনা, বললে ঠিকঠাক বিতর্ক কী করে করবেন তারও একটা প্রস্তুতি নিতে হয়। এভাবেই ব্যাপারটা চলতে থাকবে। কিন্তু ধরুন দেখলেন বন্যার পানিতে একটা কুকুরছানা ভেসে যাচ্ছিল, কেউ নিজের জীবন বিপন্ন করে কুকুরছানাটিকে উদ্ধার করেছে। সেটা দেখে আপনার ভালো লাগবে, হয়তো শেয়ারও করবেন, তারপর ভুলে যাবেন। ভালো অনুভূতি আমাদের আসক্তি সৃষ্টি করতে পারে না, তার জন্য প্রয়োজন নেতিবাচক অনুভূতি। ফেসবুক এবং অনুরূপ সামাজিক যোগাযোগের মাধ্যমে এভাবে আসক্তি তৈরি নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। এগুলি নিতান্ত আমার চিন্তাপ্রসূত কথাবার্তা নয়। ফেসবুকের কিছু ভালো দিক একেবারেই নেই তা নয়। ফেসবুকে আমাদের প্রায় সবারই হয়তো এমন কিছু বন্ধুর সাথে পরিচয় হয়েছে যাদের সাথে চিরস্থায়ী একটা সম্পর্ক তৈরি হয়েছে। কারো ধরুন একজন মুমূর্ষ রোগীর জন্য রক্ত প্রয়োজন, ফেসবুকে পোস্ট করে সেটা এখন অনেক বেশি দ্রুত জোগাড় করা সম্ভব। আবার আমরা যদি সফটওয়্যারের কথা ধরি, পুরোপুরি অবরুদ্ধ প্রতিষ্ঠান ফেসবুক কিন্তু মুক্ত সফটওয়্যারেও অবদান রাখে। তবে এসব ফেসবুকের লাভের জন্যই। মানুষের সাথে মানুষকে যুক্ত করার যে সুবিধা ফেসবুক খুব পরিষ্কারভাবে সেটা নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাহলে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম জিনিসটা খারাপ নয়, কিন্তু সেক্ষেত্রে ফেসবুক ছেড়ে দিয়ে অন্য কিছু ব্যবহার করতে হবে। ফেসবুকের অবকাঠামো পুরোপুরি অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি। এর অর্থ ফেসবুকের অভ্যন্তরীণ কার্যপ্রণালী সরাসরি পরীক্ষা করার কোনো উপায় নেই। পৃথিবীর সব রকম নেতিবাচক প্রভাব ছড়িয়ে দেবার জন্য দায়ী যে অ্যালগোরিদম, সেটার হাত থেকে মুক্তি চাইলে আমাদের প্রয়োজন এমন সামাজিক মাধ্যম যার অ্যালগোরিদম এবং সোর্স কোড সবই মুক্ত এবং যার কার্যপ্রণালীতে পুরোপুরি স্বচ্ছতা রয়েছে। এই লক্ষ্যে একাধিক বিকল্প সামাজিক যোগাযোগের মাধ্যম তৈরি হয়েছে। ফেসবুকের চেহারা এবং আচরণের সবচেয়ে কাছাকাছি কিছু ব্যবহার করতে চাইলে আপনি পাবেন ডায়াসপোরা এবং ফ্রেন্ডিকা। এই দুই ফেডারেটেড মাধ্যম পুরোপুরি মুক্ত সফটওয়্যার দিয়ে তৈরি, কোনো বিজ্ঞাপন নেই এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও নিশ্চিত করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ফেসবুক বা মেটা প্রতিষ্ঠানের তৈরি আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলে আপনি কিন্তু মেটা কর্তৃপক্ষকে সেই পোস্ট, ছবি বা ভিডিও ব্যবহারের নিঃশর্ত অধিকার দিয়ে দেন। অর্থাৎ আপনার কন্টেন্ট নিয়ে তারা যা খুশি তাই করতে পারে। মুক্ত মাধ্যম ডায়াসপোরা এবং ফ্রেন্ডিকাতে এই ভয়াবহ ঝামেলার হাত থেকেও মুক্তি মিলবে। তবে মুক্ত সফটওয়্যার সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম ম্যাস্টোডন। প্রায় 1,40,00,000 রেজিস্টার্ড ব্যবহারকারী আছে এই ম্যাস্টোডনে। তবে এটিকে সরাসরি ফেসবুকের বিকল্প বলা যায় না, কারণ এর আচরণ টুইটার বা এক্সের সাথে বেশি তুলনীয়। এছাড়া ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে পিক্সেল ফেড চমৎকার একটি মাধ্যম। আবার বিভিন্ন বিষয়ে মতামত আদান প্রদানের জন্য রেডিটের বিকল্প হতে পারে রেমি। মুক্ত, ওপেন সোর্স এবং অবাণিজ্যিক এই সামাজিক মাধ্যমগুলি কোনো দিক দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম বা রেডিটের মতো অবরুদ্ধ এবং ক্ষতিকর মাধ্যমের চাইতে কম আমার তা মনে হয় না। সমস্যা হলো মুক্ত এই মাধ্যমগুলিতে ব্যবহারকারী পাওয়া। আপনি উইন্ডোজ ছেড়ে GNU লিনাক্স ব্যবহার করতে চান, এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার। অপরদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম এমন একটা ব্যাপার যেটা শুধু আপনি নিজে ব্যবহার করলেই হয় না। ফেসবুক ছেড়ে ধরুন ম্যাস্টোডনে যেতে হলে আপনার সাথে সাথে আপনার পরিচিত মানুষদেরও এখানে নিয়ে আসতে হবে। এই কাজটা অনেক সময় কঠিন, ক্ষেত্র বিশেষে অসম্ভব হয়ে যায়। অনেক সময় এসব মুক্ত বিকল্প পরিষেবাগুলিতে অ্যাকাউন্ট খুলেও আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলিতেই ফিরে আসি। যেমন আমি নিজেই ম্যাস্টোডনে একটি অ্যাকাউন্ট খুলে বসে আছি, সেটা ব্যবহার করা হয় না বললেই চলে।
তবে এখন ভাবছি সেখানে আরও নিয়মিত হব। আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হতে চান। এখন থেকে ভিডিওতে আমার ম্যাস্টোডন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে। তাতে আশা করব ফেসবুকের একটি বিকল্প ব্যবহারে কিছু সংখ্যক নতুন ব্যবহারকারী অন্তত উৎসাহী হবেন। তারা হয়তো তাদের কিছু বন্ধুদের আনবেন। এভাবে আমরা নিজেরা চেষ্টা করে ধীরে ধীরে ফেসবুকের বিষাক্ত পরিবেশ ছেড়ে মুক্ত সফটওয়্যার দিয়ে তৈরি মুক্ত সামাজিক মাধ্যমে অনেক অনেক মানুষকে নিয়ে আসতে পারবো, সেই আশায় আজকের ভিডিও শেষ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আপনার মতামত এবং অভিজ্ঞতা জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন আসা দর্শকদের প্রতি অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।